মানুষের গু যখন পাকস্থলী থেকে মাথায় ওঠে তখন তার কি অবস্থা হয় জানেন আপনারা? তার প্রতিক্রিয়া কি হয় আপনাদেরকে দেখাবো এখন, যখন মানুষের গু মাথায় ওঠে। তো সামনে যাকে আপনারা দেখছেন স্ক্রিনে, ভদ্রলোক, তার নাম আমি জানি না। আহ, এটা তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকেই আমি সংগ্রহ করেছি, এবং তার কথাবার্তা শুনে মনে হলো তার মাথায় ঘিলু নেই, গোবরও নেই, শুকনো গু ভর্তি মানুষের। তো চলুন তার বুদ্ধির নমুনা আমরা একটু দেখি। পার্শ্ববর্তী দেশ ভারত, প্রতিবেশী রাষ্ট্র, এই পর্যন্ত 5টা রাষ্ট্র তারা দখল করেছে। তাই নাকি? এমন খবর তো আমাদের জানা নেই। আমরা 5টা দেশ দখল করলাম, অথচ আমরাই জানি না। আপনি জেনে গেলেন কিভাবে জানলেন? মানে কোন 5টা দেশ দখল করেছে? আমরা তো আমরা তো এতদিন শুনেছি যে আমাদের দেশ থেকে বিভিন্ন সময় বিদ্রোহ ঘোষণা করে বিভিন্ন দেশ আলাদা হয়েছে ইংরেজদের সহায়তায়, মুঘলদের সহায়তায়। যেমন আজকে আপনার যেখানে জন্ম বাংলাদেশ, সেটাও তো একসময় ভারতের অংশ ছিল। আমরা শুধু শুনেছি যে বিভিন্ন সালে, বছরের পর বছর, শত শত বছর ধরে ভারত থেকে বিভিন্ন দেশ আলাদা হয়ে গিয়েছে। তো ভারত 5টা দেশ দখল করে নিয়েছে, এটা তো নতুন কিছু শুনলাম আমরা। আপনাদের কাছ থেকে নতুন করে ইতিহাসটা জানি, তো আপনি তারপর কন্টিনিউ করুন। 5টা দেশ তারা দখলে নিয়েছে। চলুন 5টা দেশের নাম জানি। তো আমার দর্শকরাও একটু জানুক যে ভারত কোন কোন 5টি দেশ দখল করেছে। কোনটা কত সালে তারা দখল করেছিল। 1947 সালে জুনাগড়, যেটা ভারতের গুজরাটের ভিতরে ছিল। এই কারণে আমি শুরুতে বলেছিলাম যে এর পেটের গু মাথায় উঠেছে। জুনাগড় নাকি স্বাধীন দেশ। ভারতবর্ষের ইতিহাসে, যেটা ভারত উপমহাদেশ বলা হতো, তখনও, যখন ইসলাম সৃষ্টি হয়নি, তখনও জুনাগড় ভারতের গুজরাটের অংশ ছিল, কখনো আলাদা দেশ ছিল না। হ্যাঁ, তৎকালীন সময়ে বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল, ছোট ছোট রাজ্য করা ছিল। সেই রাজ্যগুলো এক চক্রবর্তী সম্রাটের আমলে কাজ করত। তারপর তো আমাদের কৃষ্ণনগরে ছিল রাজ্য, নদিয়া কৃষ্ণচন্দ্র রাজা ছিল। কিন্তু কখনোই তো ওর আলাদা রাজ্য ছিল না, ভারতবর্ষের ভিতরে ছিল। এখনো যেমন সিস্টেমটা রয়েছে ভারতের, 28-29 খানা, 29টা রাজ্য রয়েছে এবং অনেকগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। প্রত্যেকের নিজস্ব আইন ব্যবস্থা রয়েছে, প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব শাসক রয়েছে, কিন্তু সবাই আবার কেন্দ্র সরকারের অধীনে। তো ভিডিও করতে গেলে কিছুটা পড়াশোনা করতে হয়। আমার মনে হচ্ছে যে তোমার মাথায় ঘিলুটা থাকার কারণে তুমি সেই সুযোগটা পাওনি। আর হৃদয়ের ভিতরে মোহাম্মদ আর ওই আরব সভ্যতার কারণে ভারত বিদ্বেষ করতে হবে, তাই তুমি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে চলে এসছো এখানে। তোমার পড়াশোনা করে আসা উচিত ছিল যে জুনাগড় কখনোই আলাদা ছিল না। গুজরাটের একটা জেলা জুনাগড়, তখনও ছিল, এখনো আছে। স্বাধীন দেশ ছিল, সেটা তারা দখল করে নেয়। 47-এ কাশ্মীরেরও একাংশ দখল করে নেয়। কেন, কাশ্মীর কি আলাদা ছিল ভারত থেকে? আমাদের তো এমনটা জানা নেই যে কাশ্মীর আলাদা ছিল। কাশ্মীর ভারতের অংশ ছিল, পাকিস্তান একটা অংশ তখন দখল করে নিয়েছিল কাশ্মীর, আমরা এটা জানি। কিছুটা অংশ আমাদের সাথে আছে, কিছুটা পাকিস্তানের দখলে। কিন্তু কাশ্মীর কখনোই আলাদা রাজ্য ছিল না, আলাদা দেশ ছিল না, আলাদা রাষ্ট্র ছিল না। এটা সার্বভৌম ভারতের একটা রাজ্য, অঙ্গরাজ্য মাত্র। তারপর বলুন আপনার মূর্খামির বহিঃপ্রকাশ আমরা আরেকটু দেখি। 48-এ হায়দ্রাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল, সেইটাও তারা দখল করে নেয়। তো হায়দ্রাবাদও স্বাধীন ভারতেরই অংশ ছিল। হ্যাঁ, 47 সালে যখন দেশ ভাগ হয় তখন মোহাম্মদী মূর্খরা এই পরিকল্পনা করেছিল যে যে সমস্ত অঞ্চলে মুসলিমরা জিহাদ করে জবরদখল করে রয়েছে সেই সব জায়গাগুলো পাকিস্তানের অংশ হবে। তো যেহেতু হায়দ্রাবাদে মুসলিমদের সংখ্যা একটু ज्यादा ছিল, বা সেখানে মুসলিম শাসক ছিল, সেই কারণে ওই অঞ্চলটাকে তারা স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা করেছিল পাকিস্তানের সাথে। কিন্তু একটা দেশের মাঝে আর একটা স্বাধীন দেশ হয় না, আর এটা খুব বিপজ্জনক ছিল আমাদের জন্য। এই কারণে পাকিস্তানে সমপরিমাণ জমি বুঝিয়ে দিয়ে আমরা হায়দ্রাবাদটা আমাদের ভিতরে রেখে দিয়েছি। এটা কখনোই জবরদখল নয়, এটা ভারতের অভিন্ন অংশ ছিল। চেষ্টা করেছিল তারা ভারতের ভিতরে একটা বিচ্ছিন্নতাবাদ তৈরি করার এবং তাদেরকে দমন করে ভারতের সাথে
সেই অখণ্ডতা বজায় রাখতে আমরা সক্ষম হয়েছিলাম তখন হায়দ্রাবাদের ক্ষেত্রে। তো এটা কোনো মতেই ভারত হায়দ্রাবাদকে দখল করেছে এমনটা নয়। হ্যাঁ, আমি বলতে পারি যে তোমাদের মাথায় যে গু ভর্তি, সেই গুয়ের ভিতর অবশ্যই ইসলাম দখল করে নিছে। তোমরা ইসলামের প্রথম শিকার হয়েছো এবং তোমাদের মাথায় প্যারাসাইটের মতো ইসলাম গুলো ঘুরে বেড়াচ্ছে, যে কারণে তোমরা খাদ্যকে ময়লা ভাবছো আর ময়লাকে ভাবছো খাবার। তাদের প্রদেশ বানায় এবং সরাসরি গ্রাউন্ড ইনভেশন করে। তা তো করতেই হবে। তখনকার যে সমস্ত হায়দ্রাবাদের নিজাম ছিল মুসলিম, তারা যেভাবে চেষ্টা করছিল হিন্দুদেরকে নরসংহার করা, তো ওখানে তাদেরকে পেছন লাল না করলে তো আর তারা লাইনে আসতো না। এখন তোমরা যেমনটা করছো, তোমাদেরও উচিত সরকারের সরাসরি এখানে সেনা দিয়ে অভিযান চালিয়ে তোমাদের পাছা লাল করে দেওয়া পিটিয়ে, তাহলে তোমাদের এই বাদর নাচগুলো বন্ধ হয়। তোমরা যেটা শুরু করেছো, তোমরা ভাবছো যে আমরা এই করবো এই করবো, তোমাদের পাছার চামড়া তুলে নেওয়া হবে, পায়খানায় বসতে পারবে না, শুতে পারবে না, দাঁড়িয়ে থাকতে হবে সারাক্ষণ, এমন অবস্থা তোমাদের করা হবে। স্থল অভিযানের মাধ্যমে সৈন্য পাঠিয়ে 1961 সালে গোয়া যারা পর্তুগিজদের দখলে ছিল সেটাও ভারত দখল করে নেয়। গোয়া পর্তুগিজদের দখলে ছিল, কিন্তু এটা ভারতের অভিন্ন অংশ। এটা ভারতের বাসীর জন্য দুর্ভাগ্য যে তারা দীর্ঘ প্রায় 1000 বছর বিদেশি শাসনের অধীনে ছিল। এটা আমাদের জন্য লজ্জাজনক যে ইংরেজরা প্রায় 200 বছর এবং মুঘলরা 1200 থেকে 1700, প্রায় 600 বছর শাসন করেছে আমাদের। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের জন্য। কিন্তু এর অর্থ এই নয় যে পর্তুগিজরা ওই দেশটাকে ওখানে নিয়ে এসেছিল নৌকোয় করে। পর্তুগিজরা নৌকোয় করে গোয়াটা নিয়ে আসেনি, গোয়া গোয়াতেই ছিল। পর্তুগিজরা ওখানে শুধু সামরিক ঘাঁটি করে ওটা দখল করে নিয়েছিল, যার কারণে আমাদের যে স্থানীয় রাজারা ছিল তাদের হাত থেকে ওই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল শাসনভারের ক্ষেত্রে। এবং গোয়া অভিন্ন অংশ ভারতের ছিল, এখনো আছে, আগেও থাকবে। তো তোমার এই যে যে গু খাওয়া যুক্তি, আমার মনে হয় না এই যুক্তি শুনে তোমার মতো ওই একই প্রজাতির যারা গু খায়, শুকর, তারাই খুশি হবে। আর বাদ বাকি যারা আছে তারা আমার মতে তোমাকে গালি দেবে, কিন্তু হয়তো সভ্যতার খাতিরে মাতৃভাষার অপমানে তোমাকে গালি দিতেও চাইবে না। যে না, তোমার মতো এই প্রজাতিকে, এই জন্তুকে গালি দিয়ে আসলে মাতৃভাষার অপমান করা যায় না, এই কারণে আমিও তোমাকে গালি দিচ্ছি না। তারপর বলো, তুমি আর একটু ঘেউ ঘেউ করো। 1975 সালে সিকিমে রাজতন্ত্র প্রচলিত তখন প্রচলন ছিল, সেইটাও তারা ছলে বলে কৌশলে ভোটাভুটি না কি বলে এর মাধ্যমে দখল করে নেয়। যখন ভারত স্বাধীন হয় ইংরেজদের হাত থেকে, তখন সিকিমের অবস্থা ছিল ভিন্ন। সিকিম স্বাধীন রাষ্ট্র হবে কি ভারতের সাথে যুক্ত হবে সেটা সিকিমের হাতে ছিল। পরবর্তীতে সিকিমের যে রাষ্ট্রপ্রধান ছিল, তিনি ভারতের সাথে যুক্ত হওয়ার একাত্ম ঘোষণা করেন যে না, আমরা ভারতের সাথে যুক্ত হবো, এবং তারা সগর্বের সাথে ভারতকে সাথে যুক্ত হয়ে নিজেদেরকে ভারতীয় বলেছিল। তো কখনোই ভারত ওখানে জবরদখল করতে যায়নি। জবরদখল যেটা হয়েছে মুসলিমদের দ্বারা, ভারতের বিভিন্ন অংশ মুসলিমদের দ্বারা এখানে জবরদখল করা হয়েছে। যেমন এখন কাশ্মীরে ভয়ঙ্কর অবস্থা তাণ্ডব চালাচ্ছে, পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। আর সেই কারণে তোমাদের মতো কিছু জন্তু জানোয়ার জন্মে পড়েছে সেই ফাঁকে, যাদের প্রধান খাদ্য গু এবং মাথায় ভর্তিও গু, একদম শুকনো খটখটে গু, যে কারণে কোনো রসকস নেই, বুদ্ধির কোনো সম্ভাবনা নাই, কোনো মানে শুকনো গুতে যেমন কোনো কিছু জন্মায় না। আপনি যখন দেখবেন না গুটা ভেজা হয়, তখন সেখানে একটা বীজ পড়লে সেটা অঙ্কুরিত হয় এবং সুন্দর গাছ হয়। কিন্তু শুকনো গুতে যেটা পড়ে সেটাই নির্মূল হয়। তো আপনাদের মাথায় হচ্ছে শুকনো গু ভর্তি, যে কারণে আপনাদের মাথায় কোনো চিন্তার বিকাশ ঘটবে না, চিন্তা জন্মাবে না। আপনারা ওই যেটা পড়েছেন এক কিতাবের অনুসারী আপনারা, আপনাদের হৃদয়ে রয়েছে মক্কা আর নয়নে মদিনা, যে কারণে আপনাদের বাংলাদেশ আপনাদের ভালো লাগে না। আপনারা নিজেদেরকে আরব বলে দাবি করেন, আপনাদের চিন্তা ভাবনা আরবদের মতো, ওই বর্বর যাযাবর জনগোষ্ঠীর মতো। আর ভারত বিদ্বেষ তো করেন আপনাদের হিন্দু বিদ্বেষের কারণে। আপনাদের রাজনৈতিক কোনো নেই না, ভারত আপনাদেরকে দখল করতে চাইছে। ভারত বাংলাদেশকে কখন দখলও করবে না, কারণ আপনার যে অখাদ্য, এটা খেয়ে ভারত হজম করতে পারবে না। বুঝতে পারছেন? আপনারা যে জাতি, জাতি হিসেবে বাঙালি জাতি, তো আপনারা বাংলাভাষী যে মুসলিম জাতি, আপনারা আপনাদেরকে পৃথিবীর কোথাও মানুষ নিয়ে চলতে পারবে না। তো আপনাদেরকে দখল করে কি করবে? ভারত বরবাদ তো হতে চাইবে না। এমনিতে ভারতের যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে যারা আরবকে নিজের পবিত্র ভূমি মনে করে, আরবের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করে, তা নিয়েই আমরা বিপদে আছি। আর আপনাদের মতো ওই অখাদ্য কুখাদ্য কখনোই না আপনাদেরকে গিলে খাওয়া। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদেরকে ভারত কখনোই দখল করবে না। ভারত বিদ্বেষটা দেখাবেন না, আর নিজের মস্তিষ্কের ভেতরে যে শুকনো গু, এটা বহিঃপ্রকাশ করবেন না। আপনি মানুষের শরীরধারী,
মানুষের মতো কথা বলুন, বুদ্ধিহীনের মতো কথা বলবেন না, বিবেচনার সাথে কথা বলুন, ইতিহাস জানুন, তারপর ইতিহাসের পুনর্বিন্যাস করুন। তো যে রাষ্ট্র এই পর্যন্ত 47 থেকে শুরু করে এই পর্যন্ত 5টা রাষ্ট্র দখল করে নেয়, সেই রাষ্ট্র আসলে কতটা বিশ্বস্ত বন্ধু হতে পারে কোনো প্রতিবেশী রাষ্ট্রের, সেটা ভাবনার বিষয়। সেটা আমরাও ভাবছি যে বাংলাদেশের মতো অকৃতজ্ঞ দেশ, যাদেরকে স্বাধীন করাতে আমাদের হাজার হাজার সেনা মারা গিয়েছে, আমাদের কোটি কোটি টাকা খরচা হয়েছে বাংলাদেশকে স্বাধীন করাতে, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছিল বাংলাদেশে তখন, বাংলাদেশের খাদ্য সরবরাহ, বাংলাদেশের সমস্ত কিছু স্বাধীনতার পরে যা কিছু উন্নতি ভারতের প্রচেষ্টায় হয়েছে। তখন ভারত নিজেও গরিব দেশ ছিল, এখনো মোটামুটি উন্নতি করছে, কিন্তু এখনো ভারত যথেষ্ট গরিব দেশ। তো তখনও আমাদের রুটির অর্ধেকটা ছিঁড়ে তোমাদেরকে খাওয়ানো হয়েছিল, যে কারণে তোমরা এখনো এই পৃথিবীতে এক্সিস্ট করে আসো, না হলে তোমরা অনেক আগেই থাকতে না, অনেক আগে নিশ্চিন্ন হয়ে যেতে। তোমরা বলছো ভারতকে কতটা বিশ্বাস করা যায়, ভারত কোনো দেশ এখনো দখল করেনি, কিন্তু তোমাদের মতো জাতিকে ভারত বিশ্বাস করে ভুল করেছে। তোমরা যে জাতি, জাতি হিসেবে তোমরা বেঈমান ঠিক বলবো না, তোমরা অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ দুটোই একসাথে। প্রথমত তোমরা ভারতের কৃতজ্ঞতা স্বীকার করো না, সেই ক্ষেত্রে তোমরা অকৃতজ্ঞ, এবং তোমরা কৃতজ্ঞ, সবসময় ভারতের ক্ষতি করার চেষ্টা করেছো। কিন্তু তোমরা বেঈমান নও, তোমরা ইমানদার, তোমাদের হৃদয়ে আছে ইমান। তোমরা ভাই বেঈমান নও, তোমরা অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। তো বন্ধু হিসেবে তোমাদেরকে রাখা বা প্রতিবেশী পরিবর্তন করা যায় না, এই কারণে তোমাদের সাথে ভারত এখনো আছে, না হলে তোমাদের মতো প্রতিবেশীর সাথে থাকতে কারো ইচ্ছে নেই। পৃথিবীতে তোমরা সব থেকে নিকৃষ্ট জাতি, এক আছে পাকিস্তান, না তারপরে 2 নম্বরে তোমরা নিকৃষ্টতার তালিকায়। বুঝতে পেরেছো? তোমরা নিজেদেরকে ভাবো যে আমরা মনে হয় বড় হনু, কিন্তু না। তোমরা পৃথিবীর যে সমস্ত নিকৃষ্ট প্রাণীর তুলনা করা তালিকা তৈরি করা হবে, তখন পাকিস্তান আর বাংলাদেশের নাম উপরের দিকে থাকবে, 1 নম্বর 2 নম্বরে। পাকিস্তান, তোমাদের পেয়ারা পাকিস্তান, ওটা 1 নম্বরে থাকবে। তারপর তোমরা কাংলা আস্তান 2 নম্বরে থাকবে, মানসিকতায়, নিকৃষ্টতায়। তো এটা আমাদের দুর্ভাগ্য যে তোমাদের মতো একটা অকৃতজ্ঞ জাতিকে আমাদের সৈন্য দিয়ে, আমাদের অর্থ দিয়ে স্বাধীন করে দিয়েছি। আর তোমরা এখন পেয়ারা পাকিস্তান করে ভারত বিদ্বেষ দেখাচ্ছ, হিন্দু বিদ্বেষ দেখাচ্ছ। আরে বেঁচেই আছো ভারতের জন্য। যদি না থাকতো ভারত, তখন তোমার মা বোনদেরকে ধর্ষণ করতো। আমার তো মনে হয় তোমার মা বোনকে কেউ না কেউ ধর্ষণ করেছিল, যে কারণে তোমার জন্ম হয়েছে। তোমার যে বয়সটা ঠিক ওই 52, 53, 54 বছর বয়স। মনে হয় পাকিস্তানিদের বীর্য তোমার মাতৃগর্ভে পড়েছিল কিছুটা, যে কারণে তোমার ওই চেহারাটা, তোমার মা বাঙালি ছিল তাই তুমি বাংলা ভাষী, আর তোমার বাপ পাকিস্তানি ছিল, পাকিস্তানের বীর্য, যে কারণে তোমার পেয়ারে পাকিস্তান, পাকিস্তানের প্রতি একটু ভালোবাসা। এটা আমি বলতে পারি যে তোমার ডিএনএ যদি টেস্ট করা হয়, তাহলে তোমার ডিএনএ তে ওই একটা পাকিস্তানি পাওয়া যাবে, একটা বাংলাদেশি পাওয়া যাবে, যে কারণে তুমি বাঙালি হয়ে পাকিস্তান পীড়িত দেখাচ্ছ। এটা অবশ্যই আমি তোমার মাকে অপমান করতে চাইছি না, কিন্তু আমার মনে হয় যে এটা অত্যন্ত সত্য এবং সাবলীল ঘটনা, যে তোমার জন্ম যে সময় হয়েছে সেই সময় পাকিস্তানিরা এই কাজটাই করছিল। এবং বিশেষ করে সেই জিন্নার কথাটা মনে পড়ে, যে বেশি বেশি মেয়েদের ধর্ষণ করো, যাতে পরবর্তী প্রজন্ম একটা পাকিস্তান প্রেমী প্রজন্ম তৈরি হয়। তুমি হয়েছো সেই পাকিস্তান প্রজন্ম, এবং সেই পাকিস্তানি বীর্য থেকে উৎপন্ন। তোমার ডিএনএ তে পাকিস্তান ডিএনএ জড়িত তোমার শরীরে, যে কারণে তোমার এই পাকিস্তান প্রেম এবং ভারত বিদ্বেষ। কিন্তু ওতে কাজ হবে না। তোমার এই ভারত বিদ্বেষ, তোমার এই মূর্খতা দেখে তোমার স্বজাতি কিছু লোক তারা আনন্দে হাততালি দেবে, আনন্দে নেচেও উঠতে পারে। কিন্তু যারা পড়াশোনা করে তারা এটা দেখে তোমাকে বলবে যে তোমার মাথায় ঘিলু নেই, গু ভর্তি। এবং আমি তোমাকে বলবো যে তুমি পড়াশোনা করো, তোমার ওই গুয়ে জল দাও নিয়মিত, তাহলে হয়তো বা তোমার ওই ওখান থেকে কিছুটা চিন্তার বিকাশ ঘটলেও ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে।